আসলে 800 টাকা দিলে ওর বদলে একটা পুরনো ক্রাইসলার পাওয়া যাবে, আর সেটা আমি নিজের হাতে নতুন করে তুলতে পারবো। ক্রাইসলার দিয়ে কি করবে? ও মা, বিয়ে করতে যাব না? তুমি অমন ভদ্র কাজ করবে? অসম্ভব। ঠিক ধরেছ। তাই আগে জিজ্ঞাসা করি, শিলাকে দেখেছ? কুলদা মিত্তিরের মেয়ে। দেখেছি, তোমার পাশেই সব সময়। হ্যাঁ, আমার পাশে জায়গা করে নিয়েছে 5 জনকে ঠেলে। ও প্রগতিশীলা, ভদ্র সমাজের পিলে চমকে যাবে, তাতেই ওর আনন্দ। শুধু তাই নয়, মেয়েদের বুকেও শেল বিধেও আনন্দ পায়। আচ্ছা, তোমার মুখে শুনে ভালো লাগলো। এই বলো তো, ওর সৌন্দর্য কি অন্যায় রকমের নয়? যেন বিধাতার বাড়াবাড়ি। ও, সুন্দরী মেয়ের বেলাতেই বুঝি বিধাতাকে মানো? নিন্দে করতে গেলে প্রতিপক্ষ লাগে। রামপ্রসাদ যেমন অভিমানে বলেছিলেন, মা বলে ডাকবো না। আমিও নিন্দে করতে গিয়ে বিধাতাকে টেনেছি। নিন্দে কিসের? শিলাকে নিয়ে যাচ্ছিলাম ফুটবল মাঠ থেকে, গাড়ি খড়খড় করছে, ধোঁয়া ছাড়ছে। এমন সময় পাকরাশি গিন্নি তার নতুন ফিয়াটে এসে আমাদের থামালো। খানিকক্ষণ হ্যাঁ ভাই, ও ভাই, আর চোখে আমার গাড়ির হুড আর পাদানার দিকে তাকানো। তোমাদের ভগবান যদি সাম্যবাদী হতেন, মেয়েদের চেহারায় এত উঁচু নিচু করতেন না, রাস্তায় আগুন লাগতো না। তাই বুঝি তুমি? হ্যাঁ, তাই ঠিক করেছি, যত তাড়াতাড়ি পারি শিলাকে ক্রাইসলারে বসিয়ে পাকরাশি গিন্নির সামনে দিয়ে শিঙা বাজিয়ে যাব। আচ্ছা, সত্যি করে বলো তো, তোমার মনে একটু খোঁচা লাগছে না? আমাকে টানছো কেন? বিধাতা আমার রূপ নিয়ে বাড়াবাড়ি করেননি, আর আমার গাড়িও তোমার গাড়ির সঙ্গে পাল্লা দিতে পারে না। হ্যাঁ রে, কার সঙ্গে কার তুলনা। বাংলা সাহিত্যের বিভিন্ন আবেগ ও অনুভূতির সংমিশ্রণ, আপনাদের প্রিয় গল্প চয়ন। হয়ে যাক সাহিত্য মোড অন। আমাদের এই গল্পের নায়ক একজন প্রাচীন ব্রাহ্মণ পণ্ডিত পরিবারের ছেলে। তার বাবা মামলার কাজে ছিলেন দারুণ পাকা, আর ধর্মকর্মে শাক্তাচারের তীব্র রসে পুরোপুরি ডুবে থাকা মানুষ। এখন আর আদালতে প্র্যাকটিস করতে হয় না। একদিকে পূজা অর্চনা আর অন্যদিকে ঘরে বসে আইনের পরামর্শ, এই দুই দিক সামলে তিনি ইহকাল পরকাল দুটোই খুব সাবধানে চালিয়ে নিচ্ছেন। কোনো দিকেই তার পা ফসকায় না। এমন কঠোর আচার অনুশাসনে বাঁধা সনাতনী ঘরের ফাঁক গলে যদি হঠাৎ কাঁটাওয়ালা কোনো নাস্তিক জন্ম নেয়, তাহলে তার ভাঙাচোরা মন সেই পুরনো ইট কাঠের গাঁথনিকে প্রবল ধাক্কা দিতে থাকে। এই আচারনিষ্ঠ বৈদিক ব্রাহ্মণ বংশেই আমাদের নায়ক অভিক যেন এক দুর্দান্ত কালা পাহাড় হয়ে উঠল। তার আসল নাম ছিল অভয়াচরণ। নামের মধ্যে যে কুলধর্মের ছাপ ছিল সে তা ঘষে তুলে ফেলল, বদলে রাখল অভিক কুমার। সে জানত সে প্রচলিত ধাঁচের মানুষ নয়। তার নাম বাজারের ভিড়ে ঘেঁষাঘেঁষি করে ঘাম ঝরাবে, এটা তার রুচিতে বাঁধত। অভিকের চেহারা ছিল আশ্চর্য রকমের বিলিতি। লম্বা চওড়া গৌরবর্ণ দেহ, তীক্ষ্ণ চোখ নাক, আর চিবুকটা যেন চিরকাল প্রতিবাদের ভঙ্গিতে ঝুঁকে আছে। তার ঘুষি ছিল ভয়ানক। যে সহপাঠী একবার পেয়েছে সে তাকে শত হস্ত দূরে রাখত। ছেলের নাস্তিকতা নিয়ে বাবা অম্বিকাচরণ খুব চিন্তিত ছিলেন না, কারণ তার নিজের জ্যাঠামশাই প্রসন্ন ন্যায়রত্ন ছিলেন তর্কশাস্ত্রের দারুণ পণ্ডিত।
চতুষ্পাঠীর মাঝখানে বসে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে অনুস্বর বিসর্গওয়ালা যুক্তির গোলা ছড়তেন। সমাজ হাসত, বলতো গোলা খা ডালা, কিন্তু সমাজের পাকা দেওয়ালে কোনো দাগ পড়ত না। আচার ধর্মের খাঁচা দুললেও ধর্মবিশ্বাসের পাখি উড়ে গেলে সমাজে অশান্তি হয় না। কিন্তু অভিক কথায় কথায় লোকাচারকে ভাঙা কুলোয় তুলে ছাইয়ের গাদায় ছুঁড়ে দিত। ঘরে মোরগ মুরগির অবাধ চলাফেরা তার বাবার কানে বারবার পৌঁছত, কিন্তু তিনি শুনতেন না। এমনকি কেউ বন্ধুভাবে বলতে এলে তাকে গর্জে তাড়িয়ে দিতেন। কিন্তু একদিন অভিক এমন কাণ্ড করল যে আর চুপ থাকা গেল না। তাদের গৃহদেবতা ভদ্রকালী জাগ্রত দেবতা বলে খ্যাত। অভিকের বন্ধু ভোজু দেবতার রোষে খুব ভয় পেত। সেই ভোজুকে খেপিয়ে অভিক পুজোর ঘরে এমন অনাচার করল যে বাবা রাগে চিৎকার করে উঠলেন, বেরো বেরো আমার ঘর থেকে, তোর মুখ আমি আর দেখবো না। ও মা, এ কি কথা? তোমার দুটো পায়ে পড়ি গো, অমন কথা বলো নে, অমন কথা বলো নে। না না, এই নিয়মে বাঁধা ব্রাহ্মণ পরিবারে ওর মতো কুলাঙ্গারের কোনো জায়গা নেই। যা যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। ও বাবা, পা ধরে ক্ষমা চা, বাবার পা ধরে ক্ষমা চা। ও গো, আমি তোমার পায়ে পড়ি, অমন কথা বলো নে গো, অমন কথা বলো নে। বাবা, আমি চললাম। তুই এমন করিস নে বাবা। মা, উঠে এসো, উঠে এসো, শোনো মা। যা বাবার কাছে ক্ষমা চেয়ে নে। মা, দেবতাকে তো অনেক আগেই ছেড়েছি, এখন দেবতার আমাকে ছাড়াটাই শুধু বাড়তি কথা। মা, আমি জানি বেড়ার ফাঁক দিয়ে হাত বাড়ালে তোমার প্রসাদ আমি পাবই, সেখানে কোনো দেবতার ক্ষমতা চলে না, তো যতই জাগ্রত হন। কিন্তু এ বাড়িতে আমি আর থাকবো না মা, আসি। বাবা শোন, বাবা শোন, শোন, শুনে যা। আচ্ছা, এইটা তবে নাও, হাতে রাখো বাবা। না, এই নোট তখনই নেব যখন আমার খুব দরকার থাকবে না মা। অলক্ষীর সঙ্গে কারবার করতে শক্তি লাগে, ব্যাংক নোট হাতে নিয়ে তাল টোকা যায় না। প্রণাম করি মা, চললাম চললাম। অভিক সম্পর্কে আরো দু একটা কথা বলা দরকার। তার জীবনে দুটো বিপরীত শখ ছিল। এক, কলকারখানার যন্ত্রপাতি জোড়াতাড়া করা। দুই, ছবি আঁকা। তার বাবার 3টে মোটর গাড়ি ছিল, মফস্বলে যাওয়ার বাহন। সেগুলো নিয়েই অভিকের যন্ত্রবিদ্যার হাতে খড়ি। বাবার এক ক্লায়েন্টের মোটর গ্যারেজেও সে অনেক দিন বেগার খেটেছে। অভিক সরকারি আর্ট স্কুলে ছবি আঁকা শিখতে গিয়েছিল। কিছুদিনের মধ্যেই তার বিশ্বাস হলো আর শিখলে তার হাত কলে তৈরি হয়ে যাবে, মাথা ছাঁচে ঢালা হবে। সে নিজেকে আর্টিস্ট বলে ঘোষণা করলো জোর গলায়। প্রদর্শনী করলো, বিজ্ঞাপনে ঝাপা হলো আধুনিক ভারতের সর্বশ্রেষ্ঠ আর্টিস্ট অভিক কুমার, বাঙালি টিশিয়ান। সে যতই গর্জে বলতো আমি আর্টিস্ট, ততই একদল লোক তার প্রতিধ্বনি তুলত। শিষ্য শিষ্যা জুটল। বিরুদ্ধ দলকে তারা বলতো ফিলিস্টাইন, বুর্জোয়া। কিন্তু দুর্দিনে অভিক বুঝল তার খ্যাতির অনেকটাই বাবার টাকার আলোয় ঝলমল করত। আর সে দেখল টাকা না থাকলেও মেয়েদের ভক্তি কমে না। তারা এখনো তাকে আর্টিস্ট বলেই ডাকে, শুধু নিজেদের মধ্যে সন্দেহ করে কে সত্যি আর্ট বোঝে আর কে ভণ্ডামি করছে। এরপর অভিকের জীবনের ইতিহাস দীর্ঘ এবং বেশ অস্পষ্ট। ময়লা টুপি, তেল কালিমাখা নীল জামাইজের পরে সে বার্ন কোম্পানির কারখানায় প্রথমে মিস্ত্রি, পরে হেড মিস্ত্রি পর্যন্ত হয়ে কাজ করেছে। মুসলমান খালাসিদের সঙ্গে মিশে 4 পয়সার পরোটা আর তার চেয়েও কম দামের নিষিদ্ধ পশু মাংস খেয়ে
সে সস্তায় দিন কাটিয়েছে। লোকে বলেছে সে নাকি মুসলমান হয়ে গেছে। অভিক হেসে বলেছে, মুসলমান হওয়া নাস্তিক হওয়ার চেয়েও ঢের বড় ব্যাপার। হাতে কিছু টাকা জমতেই সে অজ্ঞাতবাস থেকে বেরিয়ে আবার পুরোপুরি আর্টিস্ট সেজে বোহেমিয়ান জীবন শুরু করলো। শিষ্য জুটল, শিষ্যা জুটল। চশমা পরা তরুণীরা তার স্টুডিওতে আধুনিক বেআব্রু ভঙ্গিতে নানা নগ্ন মনস্তত্ত্বের আলোচনা করতে লাগলো। ঘন সিগারেটের ধোঁয়ায় ঘর কালো হয়ে থাকত। তারা পরস্পরকে কটাক্ষ করে বলতো, পজিটিভলি ভালগার। বিভা ছিল এই দলের পুরো বাইরের মানুষ। কলেজের প্রথম বর্ষেই অভিকের সঙ্গে তার আলাপ। তখন অভিকের বয়স 18, চেহারায় নবযৌবনের ঝলক, আর তার নেতৃত্ব বড় ছেলেরাও স্বীকার করত। ব্রাহ্ম সমাজে মানুষ হওয়া পুরুষদের সঙ্গে মেশায় বিভার সংকোচ ছিল না, কিন্তু কলেজে সমস্যা হলো কিছু ছেলের অশিষ্টতা হাসি, কটাক্ষ, ইঙ্গিতে প্রকাশ পেতে লাগলো। একদিন এক শহুরে ছেলে একটু বেশি বাড়াবাড়ি করতেই অভিক সেটা চোখে পড়া মাত্র তাকে হিড় হিড় করে টেনে বিভার সামনে এনে বলল, এই মাপ চাও, চাও। এমা, তার প্রয়োজন নেই। না, লজ্জা হওয়া উচিত। শোনো, যদি কখনো বিভার পাশে তোমাদেরকে দেখেছি না, তবেই তালুর জোর টের পাইয়ে দেব। যাও যাও। আপনাকে ধন্যবাদ। আমি অভিক কুমার, তুমি বলো, আপত্তি নেই। বেশ, আমি তবে যাই। বিভা, কি? তুমি অপরূপা। অনাহুতের ভোজে মিষ্টান্ন অন্যেরা খায়, কিন্তু তোমার সৌন্দর্য সাধারণের মিষ্টান্ন নয়, ও কেবল আর্টিস্টের, লিওনার্দো দা ভিঞ্চির ছবির মতো ইনস্ক্রুটেবল। আমি চলি, ধন্যবাদ। একবার কলেজের পরীক্ষায় বিভা অভিককে পেছনে ফেলে দিল। অভিক রাগে দুঃখে কেঁদে ফেলল, যেন তার নিজের অপমান। বলল, বিভা, তুমি দিনরাত পড়ে পরীক্ষায় ভালো করো, আর আমি ছবি আঁকতে আঁকতে পিছিয়ে পড়ি। আমার লজ্জা করে। মরি মরি, তোমারই গরবে গরবিনী আমি, রূপসী তোমারই রূপে। মুখস্থবিদ্যার দিগ্গজেরা জানেই না আমি কোন মার্কাশূন্য পরীক্ষায় পাশ করে চলেছি। আমার ছবি আঁকা দেখে তোমার চোখে জল পড়ে, আর তোমার শুকনো পণ্ডিতি দেখে আমার চোখের জল শুকিয়ে যায়। তোমরা নামজাদা দলের পায়ের তলায় চোখ বুজে থাকো, আর আমরা বদনামী দলের শিরোমণি। ওসব ছাড়ো, তুমি কি সব হিজিবিজি আঁকো বলো তো? হ্যাঁ, হিজিবিজি? তা নয় তো কি। অন্য মেয়েরা ওই আঁকা নিয়ে হইচই করে, সভা করে, মালা পরায়, যত সব অশিক্ষিতের ন্যাকামি। দেশের লোক আমার ছবিকে পাগলামি বলে, তুমিও যোগ দিলে? জানি না, ওসব বুঝি না। ছবি নিয়ে দুজনের মধ্যে তীব্র দ্বন্দ্ব ছিল। বিভা অভিকের ছবি বুঝতো না, এটা সত্যি, কিন্তু বিভার এই অনাগ্রহ অভিককে দারুণ কষ্ট দিত। সে কল্পনা করত একদিন সে ইউরোপে যাবে, সেখানে জয়ধ্বনি উঠবে, আর বিভা বসবে জয়মাল্য গাঁথতে। রবিবার সকাল ব্রহ্মমন্দিরে উপাসনা সেরে ফিরে বিভা দেখল অভিক তার ঘরে বসে আছে। বইয়ের পার্সেলের ব্রাউন মোড়কটা আবর্জনার ঝুড়িতে ফেলে সে তাতে কালি কলমে আঁকিবুকি করছে। হঠাৎ এখানে কেন? সঙ্গত কারণ দেখাতে পারি, কিন্তু সেটা গৌণ। মুখ্য কারণটা বললে হয়তো সঙ্গত মনে হবে না। আর যাই হোক, ভেবো না চুরি করতে আসিনি। দরকার হলে চুরি করলেও পুলিশে খবর দেব না। দরকারের হাঁ করা মুখের সামনে তো নিত্যই থাকি।
পরের ধন নেওয়া অনেক সময় পুণ্য কর্ম, কিন্তু অপবাদে আমার পবিত্র নাস্তিক মন কলঙ্কিত হোক তা চাই না। ধার্মিকদের চেয়ে আমাদের বেশি সাবধানে চলতে হয় আমাদের নেতি দেবতার ইজ্জত বাঁচাতে। তা অনেকক্ষণ বসে আছো? হুম, বসে বসে সাইকোলজির একটা কঠিন সমস্যা ভাবছি তুমি পড়াশোনা করেছো, বুদ্ধিও আছে, তবু ভগবানকে বিশ্বাস করো কি করে? এখনো সমাধান পাইনি। মনে হয় বারবার এই ঘরে এসেই রিসার্চটা শেষ করতে হবে। আবার আমার ধর্ম নিয়ে লাগলে? কারণ তোমার ধর্মই আমাদের নিয়ে লেগেছে। আমাদের মধ্যে যে বিচ্ছেদ ঘটিয়েছে সেটা আমি ক্ষমা করতে পারি না। তুমি আমাকে বিয়ে করতে পারো না, কারণ তুমি যাকে বিশ্বাস করো আমি তাকে করি না। কিন্তু তোমাকে বিয়ে করতে আমার তো কোনো বাধা নেই, তুমি যাই বিশ্বাস করো না কেন। তুমি তো নাস্তিকের জাত মারতে পারবে না। আমার ধর্মের শ্রেষ্ঠতা এখানেই। সব দেবতার চেয়ে তুমি আমার কাছে প্রত্যক্ষ সত্য। তোমাকে ভুলিয়ে দেওয়ার মতো কোনো দেবতা আমার কাছে নেই। আচ্ছা, তোমার ভগবানও কি আমার বাবার মতো? আমাকেও ত্যায্য পুত্র করে দিলেন? কি সব আজে বাজে কথা বলছো? বি, যাকে তুমি কষ্ট দিতে চাও না তিনি তো নেই, আর যাকে কষ্ট দিলে লাগে সেই মানুষটাই আছে বেঁচে। হাওয়ায় ছুরি মারলে ব্যথা পাও, আর এই রক্ত মাংসের বুকের উপর তোমার কোনো দরদ নেই। অভিক জানত বিভা বিয়ে করতে রাজি না হওয়ার আসল কারণটা কোথায়। সে চায় বিভার মুখ থেকেই কথাটা বের করাতে, কিন্তু বিভা নীরব থাকে। শৈশব থেকেই বিভা পুরোপুরি তার বাবার মেয়ে। এত ভালোবাসা, এত ভক্তি সে আর কাউকে দিতে পারেনি। বাবাও মেয়ের প্রতি অগাধ স্নেহ ঢেলে দিয়েছিলেন। এতে বিভার মায়ের মনে একটু ঈর্ষা ছিল। বিভা আসমানি শাড়ি জ্যাকেট বানালে মা বলতেন, এ রং তোমার গায়ে মানায় না। মামাতো বোনের বিয়েতে যেতে চাইলে মা বলতেন, ওখানে ম্যালেরিয়া। মায়ের এই বাধা বিপত্তি বিভাকে আরো গভীরভাবে বাবার উপর নির্ভরশীল করে তুলেছিল। মা মারা গেলেন প্রথমেই। তারপর বহু দিন বাবার সেবা করাই বিভার জীবনের একমাত্র ব্রত হয়ে দাঁড়ালো। বাবার সব ইচ্ছাই সে নিজের ইচ্ছা করে নিল। তিনি তার সম্পত্তি মেয়ের নামে দিয়ে গেছেন, তবে ট্রাস্টির হাতে। মাসে মাসে বরাদ্দ টাকা মিলত। পুরো টাকাটা রাখা ছিল বিভার উপযুক্ত পাত্র এলে বিয়ের জন্য। বাবার চোখে উপযুক্ত পাত্র কে বিভা জানত, আর অনুপযুক্ত কে তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। প্রায় 10টা বাজে। বিভার ভাইজি সুস্মি এসে বলল, পিসিমা, বেলা হয়ে গেছে, ভাড়ার ঘরের চাবিটা। এই নে, তুই ভাড়ার খুলে দে, আমি আসছি। বি, এখনই গেলে অন্যায় হবে। শুধু আমার নয়, সুস্মিরও। ওকে একটু স্বাধীন কর্তৃত্ব করতে দাও না, ডোমিনিয়ন স্ট্যাটাস, অন্তত আজকের জন্য। আর তোমাকে নিয়ে একটা পরীক্ষা করতে চাই। কখনো কাজের কথা তো বলিনি, আজ বলবো। নতুন অভিজ্ঞতা হবে। ঠিক আছে, বলো। রোশো, আগে চামড়ার কেসটা বার করি। এই যে। ওমা, এ যে সেই প্ল্যাটিনামের কবজি ঘড়ি, সোনার চেন, হিরের ছিট। তোমাকে এটা বেচতে চাই। বেচবে? কেন অবাক হচ্ছ? এই ঘড়িটা তো মনীষা তোমাকে জন্মদিনে দিয়েছিল। মনে হচ্ছে তার বুকের ব্যথা এখনো ঘড়িটার ভেতর ধুক 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 করছে। জানো জানো তুমি সে কত কষ্ট পেয়েছিল, কত নিন্দে সয়েছিল, আর কত কষ্ট করে এই উপহারটা তোমার মতো করে তুলেছিল। হ্যাঁ, সেই দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কে দিল জানতে দেয়নি।
আমি তো আর মূর্তি পূজক নই যে বুকের পকেটে এটা রেখে দিন রাত শাঁখ ঘন্টা বাজাবো। অদ্ভুত তুমি। কমাস হলেও সে টাইফয়েডে এখন সে সুখ দুঃখের অতীত। শেষ মুহূর্ত পর্যন্ত সে বিশ্বাস করত তুমি তাকে ভালোবাসো। ভুল বিশ্বাস করেনি। তাহলে তাহলে এটাই, সে নেই। কিন্তু তার ভালোবাসার দান যদি আজও আমার কাজে লাগে, তার চেয়ে বড় আর কি? হ্যাঁ, এত লোক থাকতে আমার কাছেই কেন বেচতে এলে? কারণ জানি তুমি দর কষাকষি করবে না। মানে আমি শুধু ঠকবার জন্যই আছি? হুম, মানে ভালোবাসা খুশি হয়ে ঠকে। এমন মানুষের ওপর রাগ করা কঠিন। সে বুক ফুলিয়ে ছেলে মানুষই করে, কিন্তু লজ্জা বলে কিছু নেই। এই অকৃত্রিম অবিবেক, এই উচিত অনুচিতের বেড়া লাফিয়ে পার হয়ে যাওয়া, এসবই মেয়েদের টানে। ভর্ৎসনা করার শক্তি থাকে না। কর্তব্যপরায়ণ পুরুষদের পায়ের ধুলো নেয় মেয়েরা, আর দুরন্তদের বুকে জড়িয়ে ধরে। বিভা ব্লটিং পেপারে নীল পেন্সিলে দাগ কাটতে কাটতে বলল, আচ্ছা, যদি আমার কাছে টাকা থাকে দেব, কিন্তু ঘড়িটা কিনবো না। ভিক্ষা? তোমার সমান ধনী হলে তোমার দান নিতাম উপহার বলে, আর দিতাম সমান দামের প্রতি উপহার। আচ্ছা, পুরুষের কর্তব্যই আমি করছি। এই নাও ঘড়ি, 1 পয়সাও নেব না। হ্যাঁ, মেয়েদের তো নেবারই সম্পর্ক, তাতে লজ্জা নেই, কিন্তু এই ঘড়ি নয়। বলো, কেন বিক্রি করছো এটা? তুমি জানো তো আমার সেই বেহায়া ফোর্ড গাড়িটা আছে, ওর চালচলন একেবারে অসহ্য। আমি না থাকলে অনেক আগেই মরতো। আসলে 800 টাকা দিলে ওর বদলে একটা পুরনো ক্রাইসলার পাওয়া যাবে, আর সেটা আমি নিজের হাতে নতুন করে তুলতে পারবো। ক্রাইসলার দিয়ে কি করবে? ও মা, বিয়ে করতে যাব না? তুমি অমন ভদ্র কাজ করবে? অসম্ভব। ঠিক ধরেছ। তাই আগে জিজ্ঞাসা করি, শিলাকে দেখেছ? কুলদা মিত্তিরের মেয়ে। দেখেছি, তোমার পাশেই সব সময়। হ্যাঁ, আমার পাশে জায়গা করে নিয়েছে 5 জনকে ঠেলে। ও প্রগতিশীলা, ভদ্র সমাজের পিলে চমকে যাবে, তাতেই ওর আনন্দ। শুধু তাই নয়, মেয়েদের বুকেও শেল বিধেও আনন্দ পায়। আচ্ছা, তোমার মুখে শুনে ভালো লাগলো। এই বলো তো, ওর সৌন্দর্য কি অন্যায় রকমের নয়? যেন বিধাতার বাড়াবাড়ি। হ্যাঁ, ও সুন্দরী মেয়ের বেলাতেই বুঝি বিধাতাকে মানো? নিন্দে করতে গেলে প্রতিপক্ষ লাগে। রামপ্রসাদ যেমন অভিমানে বলেছিলেন, মা বলে ডাকবো না। আমিও নিন্দে করতে গিয়ে বিধাতাকে টেনেছি। নিন্দে কিসের? শিলাকে নিয়ে যাচ্ছিলাম ফুটবল মাঠ থেকে। গাড়ি খড়খড় করছে, ধোঁয়া ছাড়ছে। এমন সময় পাকরাশি গিন্নি তার নতুন ফিয়াটে এসে আমাদের থামালো। খানিকক্ষণ হ্যাঁ ভাই, ও ভাই, আর চোখে আমার গাড়ির হুড আর পাদানার দিকে তাকানো। তোমাদের ভগবান যদি সাম্যবাদী হতেন, মেয়েদের চেহারায় এত উঁচু নিচু করতেন না, রাস্তায় আগুন লাগতো না। তাই বুঝি তুমি? হ্যাঁ, তাই ঠিক করেছি, যত তাড়াতাড়ি পারি শিলাকে ক্রাইসলারে বসিয়ে পাকরাশি গিন্নির সামনে দিয়ে শিঙা বাজিয়ে যাব। আচ্ছা, সত্যি করে বলো তো, তোমার মনে একটু খোঁচা লাগছে না? আমাকে টানছো কেন? বিধাতা আমার রূপ নিয়ে বাড়াবাড়ি করেননি, আর আমার গাড়িও তোমার গাড়ির সঙ্গে পাল্লা দিতে পারে না। হ্যাঁ রে, কার সঙ্গে কার তুলনা। বি, তুমি সত্যিই আশ্চর্য। তোমাকে দেখলে ভয় হয় জানো। কোনোদিন হঠাৎ তোমার ভগবানকে মেনে বসবো, তখন আর আমার রক্ষে থাকবে না। তোমার ঈর্ষা জাগাতে পারলাম না, অন্তত বুঝতেও দিলে না। অথচ তুমি জানো। চুপ করো, আমি কিছু জানি না।
শুধু জানি তুমি অদ্ভুত, সৃষ্টিকর্তার অট্টহাসি। তুমি মুখে কিছু বলবে না, কিন্তু বুঝি, বুঝলে? তুমি শিলাকে নিয়ে আমার মনস্তত্ত্ব জানতে চাও। ও আমার অভ্যাস হয়ে যাচ্ছে। যেমন অল্প বয়সে সিগারেটে হয়েছিল, মাথা ঘুরতো জানো, তবু ছাড়তাম না। তিতো লাগতো, কিন্তু গর্ব হতো। শিলা জানে কি করে মদ জমাতে হয়। মেয়েদের ভালোবাসায় যে নেশা আছে, সেটাই আমার ইন্সপিরেশন। আমি আর্টিস্ট, আর ও আমার পালের হাওয়া। ও না থাকলে আমার তুলি আটকে যায়। বুঝি আমার পাশে বসলে শিলার হৃদয়ে লাল আগুন জ্বলে। ডেঞ্জার সিগন্যাল। তার তেজ আমার শিরায় ঢোকে। দোষ নিও না তপস্বিনী, ভাবছ বিলাস? এটা আমার প্রয়োজন। ও, তাই তোমার এত দরকার ক্রাইসলারের গাড়ি? শিলার গর্ব বাড়লে ওর ঝলক বাড়ে। মেয়েদের গয়না কাপড় তো সেজন্যই লাগে, তাই না? আমরা চাই তাদের মাধুর্য, আর তারা চায় আমাদের ঐশ্বর্য। এই সোনালি ব্যাকগ্রাউন্ডেই তারা ফুটে ওঠে। প্রকৃতির ফন্দি পুরুষকে বড় করার জন্য। সত্যি নয়? হতে পারে, কিন্তু ঐশ্বর্য কি তা নিয়ে তর্ক আছে। ক্রাইসলারকে যারা ঐশ্বর্য বলে, আমি বলি তারা পুরুষকে ছোট করে। জানি। তুমি যাকে ঐশ্বর্য বলো, তার চূড়ায় তুমি আমাকে পৌঁছে দিতে পারতে। তোমার ভগবান মাঝখানে এসে দাঁড়ালেন। এক কথা বারবার বলো না। আমি তো শুনেছি বিয়ে আর্টিস্টের গলার ফাঁস, ইন্সপিরেশন মেরে ফেলে। তোমাকে বড় করতে পারলে, যদি আমার সে শক্তি থাকতো। পারতে, তুমি পেরেছ। আমার দুঃখ যে তুমি আমার ঐশ্বর্য চিনতে পারোনি। যদি জানতে, তাহলে ধর্মের সব বাঁধন ছিঁড়ে আমার পাশে এসে দাঁড়াতে, কোনো বাধা মানতে না। তরি তীরে এসে পৌঁছয়, কিন্তু যাত্রী ঘাট খুঁজে পায় না। আমারই সেই দশা। আমার মধুকরী, কবে তুমি আমাকে পুরোপুরি আবিষ্কার করবে? বলো। যখন আমাকে তোমার আর দরকার হবে না। ওসব ফাঁপা কথা। স্বীকার করো, আমাকে না হলে নয়। এই জেনে তোমার দেহমন উৎকণ্ঠায় ভরে আছে। সেটা কি আমার কাছে লুকোবে? বলেই বা কি হবে? লুকোবই বা কেন? মনে যাই থাক, আমি ভিক্ষুক হতে চাই না। কিন্তু আমি চাই। আমি কাঙাল। আমি দিন রাত বলবো, আমি চাই, আমি তোমাকেই চাই। আর তার সঙ্গে বলবে আমার একটা ক্রাইসলার গাড়িও চাই। আরে ওটা তো নিছক জেলাসি। পাহাড়ে যেমন আগুন জ্বলে, মাঝে মাঝে ঈর্ষার ধোঁয়া উঠুক, তাতেই তো বোঝা যায় ভালোবাসার ভিতরের আগুন। তোমার মন কোনো নিভে যাওয়া আগ্নেয়গিরি নয়, একেবারে টাটকা ভিসুভিয়াস, বুঝেছ? হিপ হিপ হুররে! এ কি ছেলে মানুষই করছো? এই, তাই নাকি আজ সকালবেলা এত আগে আগে এসেছিলে? সব প্ল্যান করে, তাই না? ঠিক তাই, মানছি। নইলে এমন মুগ্ধ মানুষ আমি চিনি, যাকে এই ঘড়িটা এখনই অন্যায় দামে বিক্রি করে দিতে পারতাম। কিন্তু তোমার কাছে শুধু দাম চাইতে তো আসিনি বি। যেখানে তোমার কষ্টের জায়গা, সেখানেই একটু হাত রাখতে চেয়েছিলাম। কিন্তু হতভাগ্যের কপালে না হলো এটা, না হলো ওটা। কেমন করে জানলে? ভাগ্য তো সবসময় তার তাস দেখায় না। তবে একটা কথা বলি,
তুমি মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করেছো তোমার এই লীলা খেলায় আমার মনে খোঁচা লাগে কিনা। সত্যি বলছি, লাগে। লাগে? আরে তাহলে তো এটা দারুণ খবর। এত খুশি হওয়ার কিছু নেই, এটা জেলাসি নয়, অপমান। মেয়েদের নিয়ে তোমার এই গায়ে পড়া ঘনিষ্ঠতা, এই অসংকোচ আচরণ, এর মধ্যে মেয়েদের প্রতি কোনো শ্রদ্ধা নেই। এটা আমার ভালো লাগে না। এ কেমন কথা? আরে শ্রদ্ধা কি ব্যক্তিগত ব্যাপার নয়? জাত হিসেবে যাকে সামনে পাবো তাকেই শ্রদ্ধা করতে হবে নাকি? যাচাই বাছাই নেই, একেবারে পাইকারি শ্রদ্ধা। এ তো বাজারে কৃত্রিম দাম বাড়ানোর মতো ব্যাপার। ফালতু তর্ক করো না তো। ও মানে তুমি তর্ক করবে আর আমি করব না? একেই তো বলে দিন ভয়ঙ্কর, মেয়েরা কথা বলবে আর পুরুষরা চুপ থাকবে। অভি, তুমি শুধু কথা কাটাকাটির অজুহাত খুঁজছো। আমি বলতে চাইছিলাম মেয়েদের থেকে স্বাভাবিক একটা দূরত্ব রাখা পুরুষের ভদ্রতা। স্বাভাবিক দূরত্ব না কৃত্রিম? শোনবি, আমরা মডার্ন মানুষ, বানানো ভদ্রতা মানি না। শিলাকে পাশে বসিয়ে কাঁপতে থাকা ফোর্ড চালানোটাই স্বাভাবিক। ভদ্রতার নামে মাঝখানে 1.5 হাত ফাঁকা রাখলে সেটা প্রকৃতির অপমান। বুঝেছ? অভি, তোমরাই মেয়েদের আলাদা করে দাম বাড়িয়ে তুলেছিলে নিজেদের প্রয়োজনেই। আজ যদি সেই দাম ফিরিয়ে নাও, নিজের আনন্দকেই সস্তা করছো। তবে কি বলছি, এই যুগটাই তো খেলো। খেলো নয়, বেহায়া। আগেকার যুগে লোকেরা চোখ বন্ধ করে ধ্যানে বসত, আর এখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ ব্যঙ্গ করে, যাকে বলে ডিবাঙ্কিং। স্পষ্ট কথা, আমি এ যুগে জন্মেছি, চোখ বন্ধ করে বসে থাকতে পারবো না। আজকের দিনে নাম করতে হলে আয়নায় মুখ ভ্যাংচাতে হয়। বেশ, যাও নাম করো। তবে তার আগে একটা কথা সত্যি করে বলো, এত মেয়ে যখন তোমাকে নিয়ে টানাটানি করে, তাতে কি তোমার ভালো লাগার ধার ভোঁতা হয়ে যায় না? যাকে তোমরা থ্রিল বলো, ভিড়ের চাপে সেটা কি পিষে যায় না? সত্যি বলছি বি, থ্রিল বা এক্সট্যাসি এটা ভাগ্য করে কদাচিৎ মেলে। আর এই ভিড়ের টানাটানি, এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড দোকানের জিনিস। কোথাও দাগ আছে, কোথাও ভাঙা, বাজারে চলে কিন্তু সস্তায়। সেরা জিনিসের পুরো দাম দেওয়ার মতো লোক খুব কম। তুমি পারো অভি, পুরো দাম দেওয়ার ক্ষমতা তোমার আছে। কিন্তু আশ্চর্য তোমাদের শিল্পীদের মন, ছেঁড়া ময়লা জিনিসেই তোমাদের কৌতূহল। নিখুঁত জিনিস তোমাদের কাছে পিকচারেস্ক নয়। আচ্ছা, কিন্তু থাক, এসব তর্ক বাদ দাও। আপাতত ক্রাইসলারের ব্যাপারটা যতটা পারো এগিয়ে দাও। বসো, আসছি আমি। এই বলে বিভা পাশের ঘরে গিয়ে ফিরে এসে অভিকের হাতে একগোছা নোট দিল। এই নাও তোমার ইন্সপিরেশন, কোম্পানি সিল দেওয়া। কিন্তু এর বদলে ওই ঘড়িটা আমাকে নিতে বলবে না। বি, তুমি শেষে আমাকে ভুল বুঝো না। তোমার অভাব আছে, আমার নেই। এই সুযোগে অভাব আছে আমার, ভীষণ। আর সেটা পূরণ করার সুযোগ তোমার হাতেই। টাকা দিয়ে কি হবে? যা পারি না তার কষ্ট থাকবে, কিন্তু যা পারি তার আনন্দ থেকে আমাকে বঞ্চিত করো না। না না না, কিছুতেই না। তোমার সাহায্যে শিলাকে গাড়ি চড়াবো, এটা শুনে তুমি রেগে যাবে ভেবেছিলাম। রাগ করবো কেন? তোমার এই দুষ্টুমি আমি চিনি। জানি কিছুদিন না হলে তোমার চলে না। জানি স্থায়ী হলে তুমি অচল হয়ে পড়ো। তুমি কিছু পেতে চাও, কিন্তু কেউ তোমাকে পাবে এটা সহ্য করতে পারো না তুমি। বি, তুমি আমাকে খুব
ভালো করে চেনো। হ্যাঁ, মেয়েদের আমি ভালোবাসি, কিন্তু বাঁধা ছাড়া। মন্দিরে বন্দি পুজো আমার নয়। মেয়েরা আমার কাছে শিল্পের দেবতা। শিল্পী ডুবে মরে না, সে সাঁতার জানে। ঈর্ষা যার আছে সে লোভী। তুমি লোভী নও। তোমার সবচেয়ে বড় দান স্বাধীনতা। এবার তোমার স্তব বন্ধ করো। শিল্পীরা বড়ই শিশু। এবার যে খেলাটা শুরু করেছো তার খেলনাটা আমার হাত থেকেই নেবে। না 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 না, তা হয় না বি, তা হয় না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, এই টাকা তুমি ট্রাস্টিদের কাছ থেকে কিভাবে নিলে? শুনলে খুশি নাও হতে পারো। তুমি জানো আমি অমরবাবুর কাছে অঙ্ক শিখছি। ও, সব ক্ষেত্রেই আমাকে দূরে রাখতে চাও? বোকামি করো না। আমার ট্রাস্টিদের একজন আদিত্য মামা, উনি নিজে অঙ্কে ফার্স্ট ক্লাস মেডেলিস্ট। বিশ্বাস করেন সুযোগ পেলে অমরবাবু দ্বিতীয় রামানুজম হবেন। তাই ফান্ড থেকে কিছু টাকা আমাকে দিয়েছেন। আমি সেই টাকা দিয়েই ওকে সাহায্য করি। হয়তো এমন শিল্পীও আছে সুযোগ পেলে মিকেলাঞ্জেলোর দাড়ির কাছাকাছি পৌঁছতে পারত। সুযোগ না পেলেও পারবে। এখন বলো, টাকা নেবে? খেলনার দাম? হ্যাঁ, আমরা তো বরাবরই তোমাদের খেলনার দাম দিয়ে এসেছি। বেশ, আজ এইখানেই ক্রাইসলারের শ্রাদ্ধ। ভাঙা ফোর্ডেই আমার প্রগতিশীলতা চলুক। অমরবাবু নাকি বিলেতে যাবেন শুনছিলাম। সেখান থেকে প্রমাণ করবেন তিনি নাকি সামান্য নন। আশা করি তাই হবে দেশের গর্ব। আমাকেও প্রমাণ করতে হবে। শিল্পের প্রমাণ আলাদা পথে। আমি এই দেশ ছেড়ে যাব। তুমি বিলেতে যেতে চাও? দিনরাতের স্বপ্ন। তাহলে এই দান নাও, প্রতিভার পায়ে আমার কর। না থাক, আমার যুগ পরে আসবে। একদিন তুমি নিজেই বুঝবে নাম আর নাম একসঙ্গে গাঁথা হতে পারত, কিন্তু হলো না। ও শাস্তি শুরু হয়ে গেছে অভি। কোন শাস্তির কথা বলছো তুমি? জানি না, কিন্তু এটুকু জানি যে তুমি আমার ছবিটা বোঝোনি। এই রে, অনেকটা বেলা হয়ে গেল। বেশ, আমি আসি। কোথায় যাচ্ছ? মিটিং। কিসের? দুর্গাপুজোর। তুমি পুজো করবে? আমি করব। আমি তো কিছুই মানি না, তাই সব দেবতার জায়গা খালি। আবার কেন অভি? তুমি ন্যাশনালিস্ট, কিন্তু ধর্মের মারামারির দেশে সব ধর্মকে মিলানোর কাজ আমার মতো নাস্তিকেরই। আসি। বিভা চুপ করে রইল। বিভা জানে এই নাস্তিকতার পেছনে কি যন্ত্রণা। রাগ করতে পারে না। সে যা পারে সব দিতে চায়, কেবল বাবার ইচ্ছার সামনে তার পা এগোয় না। বেহারা এসে জানালো অমরবাবু এসেছেন। অভিক সঙ্গে সঙ্গে দৌড়ে সিঁড়ি ভেঙে নেমে গেল। বিভার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। প্রথমে ভাবল অধ্যাপককে বলে পাঠাবে আজ আর পড়ানো হবে না। পরক্ষণেই নিজেকে শক্ত করার চেষ্টা করল। শোবার ঘরে ঢুকে বিছানায় উপুড় হয়ে পড়ল।
অনেকক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে চোখ মুখে জল মুছে জোর করে হাসি এনে বাইরে এসে বলল, ভেবেছিলাম আজকে একটু ফাঁকি দেব। শরীর ভালো নেই বুঝি? না না, শরীর ঠিকই আছে। আসলে বহুদিন ধরে রবিবারের ছুটি যেন রক্তে মিশে গেছে, মাঝে মাঝে তারই দাপট চেপে বসে আর কি। আমার রক্তে এখনো ছুটির কোনো জীবাণু ঢোকার সময় পাইনি। তবে আজ আমিও ছুটি নেব। কারণটা বলি, এবছর কোপেনহেগেনে আন্তর্জাতিক ম্যাথামেটিক্স কনফারেন্স হচ্ছে। কিভাবে যেন আমার নাম ওদের চোখে পড়েছে। ভারতবর্ষ থেকে আমি একমাত্র নিমন্ত্রণ পেয়েছি। এমন সুযোগ তো আর ফেলতে পারি না। নিশ্চয়ই আপনাকে যেতে হবে। কিন্তু যারা আমাকে ডেপুটেশনে পাঠাতে পারেন তারা রাজি নন। ভাবছেন আমার মাথা খারাপ হয়ে যাবে। তাই এমন কোনো বন্ধুর খোঁজে বেরিয়েছি যে খুব বেশি বুদ্ধিমান নয়। ধার নেওয়ার বদলে বন্ধক হিসেবে যা দিতে পারি আর সেটা ওজন করা যায় না, যাচাইও করা যায় না। বিজ্ঞানীরা প্রমাণ ছাড়া বিশ্বাস করে না, আর হিসেবি লোকেরাও ঠকতে চায় না। যেখান থেকেই হোক আমি একটা বন্ধু খুঁজে বের করবই। সে খুব চালাক না হলেও চলবে। সেদিন পুরো সমাধান হলো না। আধা খেঁচড়া একটা সিদ্ধান্তেই কথাবার্তা শেষ হলো। অমরবাবু মাঝারি গড়নের মানুষ, গায়ের রং শ্যামলা, শরীর শুকনো, কপাল চওড়া, সামনের চুল পাতলা হয়ে এসেছে। মুখটা দেখলে ভালো লাগে এমন মানুষ, যার কারো সঙ্গে শত্রুতা হওয়ার সুযোগ হয়নি। চোখে অন্যমনস্কতা নয়, বরং দূরমনস্কতা। রাস্তায় হাঁটার সময় তাকে নিরাপদে রাখার দায়িত্ব যেন অন্যদেরই। বন্ধু কম, কিন্তু যারা আছে তারা তার ভবিষ্যৎ নিয়ে খুব আশাবাদী, আর বাকিরা নাক সিটকে তাকে বলে হাই ব্রাউ। কথা কম বলেন, লোকে সেটাকেই মনে করে আন্তরিকতার অভাব। মোটের উপর তার জীবনে লোকজনের ভিড় নেই। আর তার মানসিক শান্তির সবচেয়ে বড় কারণ, লোকেরা তাকে কি ভাবছে সেটা তিনি জানেনই না। অভিকের হাতে বিভা যে 800 টাকা দিয়েছিল, সেটা ছিল এক অন্ধ আবেগের ঝোঁক। তার মামার বিশ্বাস ছিল অটুট, বিভা কখনো নিয়ম ভাঙে না। মেয়েদের জীবনে যে হঠাৎ প্রবল ব্যতিক্রম নেমে আসতে পারে, সেটা তিনি কল্পনাও করেননি। সেই এক মুহূর্তের ঝড়ে বিভা অভিকের হাতে নিজের সব উজাড় করে দিয়েছিল। কিন্তু সেই প্রত্যাখ্যাত দান আবার নিয়মের চেনা পথে ফিরে এসেছে। এখন তার মনে সেই প্রেমের উন্মাদনা নেই। নিজের অধিকার ভেঙে কাউকে টাকা ধার দেওয়ার সাহস সে পেল না। তাই স্থির করল, মায়ের রেখে যাওয়া দামি গয়না বিক্রি করে যে টাকা পাবে, সেটাই অমরের অজুহাতে দেশের কাজে লাগাবে। বিকেলবেলা বাক্স নামিয়ে মেঝেতে একটা কাঁথা পেতে একে একে গয়নাগুলো সাজাচ্ছিল। পরিবারের চেনা জহুরিকে ডেকে পাঠানো হয়েছে। এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ পেল। অভিক এসেছে। প্রথমে গয়নাগুলো লুকোতে ইচ্ছে করল, কিন্তু রেখে দিল যেমন ছিল। অভিকের কাছে কিছুই লুকোনো তার স্বভাব নয়। অভিক ঘরে ঢুকে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে দেখল, তারপর বলল, আমার বেলায় তুমি মহামায়া, ভুলিয়ে রাখো। আর অধ্যাপকের বেলায় তুমি তারা, পারে তুলে দাও। তা উনি জানেন কি, এক অবলা নারী নিজের গয়না বেচে তাকে বিলেত পাঠাচ্ছে? না, জানেন না। জানলে কি এই বিজ্ঞানীর পুরুষত্বে আঘাত লাগবে না? মহৎ মানুষ ছোট মানুষের শ্রদ্ধার দান গ্রহণ করতে পারেন, এই আমার বিশ্বাস। সে ঠিক আছে, কিন্তু মেয়েদের গয়না তো আমাদের চোখের আনন্দের জন্য, বিলেতে পাঠানোর জন্য নয়। এই হারটা একদিন আমি তোমার গলায় দেখেছিলাম, সেই আমাদের প্রথম পরিচয়ের সময়। ওটা শুধু তোমার নয়, ওটা আমারও। আচ্ছা, ওটা তুমি নাও। ছিনিয়ে নেওয়া হার অর্থহীন, সেটা চুরি হবে। আমি তোমার সঙ্গে ওকে নিতে চাই। এই গয়নাগুলো মা দিয়েছিলেন আমার বিয়ের জন্য।
বিয়ে না হলে ওগুলোর মানে কি? মানে অন্য পাত্র ঠিক হয়ে গেছে নাকি? হ্যাঁ, বৈতরণীর তীরে। বি, আমার জন্য কি বৈতরণীর তীরে কোনো রাস্তা নেই? সে কথা বলো না, তোমার কুষ্ঠিতে এখনো জীবন ভরা। অসম্ভব নয়। শনির দশায় সঙ্গীর অভাব খুব ভয়ঙ্কর হয়। তারপরেই সঙ্গীর আগমন আরো ভয়ঙ্কর। এই যে বাধ্যতামূলক বন্ধন, যাকে বলে পরিস্থিতি। ভয় দেখিও না, তখন আমিও বুঝবো অভাব শুধু তোমার নয়। ছি, এমন কথা তোমার মুখে মানায় না। পুরুষদের যশই মেয়েদের সবচেয়ে বড় সম্পদ। তাই হোক বি, এই দেশটা সে দেশই হোক। অমরবাবুর সাফল্যে যারা ঈর্ষা করে তারা অনেক, কিন্তু আমাকে সে দলে রেখো না। জানো আমি কি করেছি? দুর্গাপুজোর চাঁদার টাকা সবটাই আমি দিয়ে দিয়েছি অমরবাবুর বিলেত যাবার ফান্ডে। কাউকে কিচ্ছু বলিনি। এ কি করলে অভিক? এটা তো বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, কিন্তু ও টাকায় কলঙ্ক ছিল। সাধু সেজে এক বিধবার কাছ থেকে 5,000 টাকা আদায় করা হয়েছে। সেটা শুনেই টাকাটা সৎকার করেছি আমি। এই বলে সে সব খুলে বলল। এমন সময় সুস্মি এসে দাঁড়ালো। পিসিমা, বচ্চু বিহারের জ্বর আবার বেড়েছে, কাশিও আছে। ডাক্তার কি লিখে দিয়েছেন দেখবে একবার? ও আচ্ছা, চল দেখি। বি, তুমি বিশ্বহিতই শুনি, সবাইকে সারাও। শুধু একদম সুস্থ যে হতভাগা তাকেই মনে রাখার সময় পাও না, তাই না? বিশ্বহিত নয়, একজন সুস্থ হতভাগাকে ভুলে থাকতেই এত কাজ করি। এখন ছাড়ো, তুমি একটু বসো তো। আমার গয়নাগুলো সামলিয়ে রেখো কিন্তু। আর আমার লোভকে সামলাবে? তোমার নাস্তিক ধর্ম। কিছুদিন অভিকের কোনো খবর নেই, কোনো চিঠিও আসেনি। বিভার মুখ শুকিয়ে গিয়েছে, কোনো কাজেই তার মন বসে না। চিন্তাগুলো গুলিয়ে যাচ্ছে। কি হয়েছে, কি হতে পারে, কিছুই ঠিক বুঝে উঠতে পারছে না। দিনগুলো যেন পাঁজর ভেঙে দেওয়া বোঝার মতো কেটে যাচ্ছে। ওর বারবার মনে হচ্ছে, অভি কি আমার উপর অভিমান করেই চলে গেছে? সে তো ঘর ছাড়া ছেলে, কোনো বাঁধন নেই। চুপচাপ ও উধাও হয়ে গেল। কিন্তু ফিরবে কি? হয়তো আর ফিরবেই না। না 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 না, ফিরে এসো অভি, ফিরে এসো। রাগ করো না, ফিরে এসো তুমি। আমি আর তোমাকে দুঃখ দেব না, আর আমি দুঃখ দেব না। অভি, ফিরে এসো তুমি, ফিরে এসো না। অভিকের সব ছেলে মানুষই ওর বেপরোয়া আচরণ, ওর আবদার যত মনে পড়ে ততই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। নিজেকেই বারবার পাষাণী বলে ধিক্কার দেয় বিভা। এই অবস্থায় একদিন এলো একটা চিঠি, স্টিমারের ছাপ মারা। অভিক লিখেছে, আমি জাহাজে স্টোকার হয়ে বিলেত যাচ্ছি। ইঞ্জিনে কয়লা জোগাতে হবে। বলছি ভাবনা করো না, তবু জানি ভাবছ, আর সেটাই আমার ভালো লাগে। তবে এটুকু জানিয়ে রাখি যে আগুনে পুড়ে কাজ করার অভ্যেস আমার আছে। জানি তুমি এই বলে রাগ করবে তোমার কাছে পথ খরচ চাইনি কেন। একটাই কারণ, আমি যে একজন আর্টিস্ট এই পরিচয়ে তোমার শ্রদ্ধা নেই। এ আমার চিরকালের দুঃখ।
তবু এজন্য আমি তোমাকে দোষ দিই না। একদিন যখন পৃথিবীর কাছ থেকে সম্মান পাবো, তখন সবচেয়ে সত্য সম্মানটা পেতে চাই তোমার কাছ থেকেই, ভালোবাসার মিশ্রণে। যতক্ষণ না তোমার বিশ্বাস পুরোপুরি নিশ্চিত হবে, ততক্ষণ তুমি অপেক্ষা করবে। এই বিশ্বাস নিয়েই আজ কঠিন সাধনার পথে বেরোলাম। এতদিনে নিশ্চয়ই জেনেছ যে তোমার সেই হারটা চুরি গেছে। কি করতাম বলো? তুমি ওটা বাজারে বিক্রি করতে যাচ্ছ, এই ভাবনাটা আমি সহ্য করতে পারিনি। মনে হচ্ছিল আমার বুকের মধ্যে পাঁজর ভেঙে ঢুকছ। তাই তোমার হারের বদলে আমার একগাদা ছবি তোমার গয়নার বাক্সের কাছে রেখে এসেছি। মনে মনে হেসো না, এখনকার বাংলায় এগুলোর দাম ছেঁড়া কাগজের বেশি হবে না। কিন্তু অপেক্ষা করবি, তুমি ঠকবে না। যেমন হঠাৎ কোদালের মুখে গুপ্তধন বেরিয়ে পড়ে, তেমনি একদিন আমার আসল ছবির আসল মূল্য ঝলসে উঠবে। ততদিন শুধু তোমার মধুময় ঘর থেকে একখানা মধুময় বদনাম নিয়ে এলাম, এই ভেবেই হেসো। দেখেছি তুমি ভগবানের কাছে কত প্রার্থনা করো। এবার একটা প্রার্থনা করো, তোমার কাছ থেকে দূরে এসে যে ভয়ানক কষ্ট পেলাম, একদিন যেন তার সার্থকতা হয়। আমি মেয়েদের ভালোবাসি, তারাও আমাকে ভালোবেসে কৃতজ্ঞ করেছে। কিন্তু তুমি জানো, তারা নীহারিকার মতো, আর তুমি একা ধ্রুব তারা। তারা আভাস, আর তুমি সত্য। তুমি কখনো মুখে স্পষ্ট করে বলনি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তোমার নীরবতার গভীর থেকে যে দান তুমি প্রতিক্ষণে করেছ, হয়তো সেই আকর্ষণেই কোনোভাবে তোমার সাথে সাথে তোমার ঈশ্বরের কাছাকাছি চলে এসেছি আমি। বি, আমার মধুকরী, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবেসেছি তোমাকে। যদি সেই ভালোবাসার কোনো অসীম সত্যভূমি থাকে, আর তাকেই যদি তোমরা ঈশ্বর বলো, তবে তাঁর দুয়ার আর তোমার দুয়ার এই নাস্তিকের জন্য এক হয়ে রইল। আমি আবার ফিরব, তখন আমার মত, আমার বিশ্বাস সব কিছু চোখ বুজে তোমার হাতে তুলে দেব। তুমি সেগুলো পৌঁছে দিও তোমার তীর্থপথের শেষ ঠিকানায়, যাতে বুদ্ধির বাধা টপকে তোমার সাথে আর কোনো বিচ্ছেদ না থাকে। আজ তোমার থেকে দূরে এসে বুঝেছি, ভালোবাসা যুক্তির বেড়া টপকে যায়। এতদিন বুঝতে চেয়েছিলাম বুদ্ধি দিয়ে, এবারে চাই সম্পূর্ণ নিজেকে দিয়ে। তোমার অভি। নমস্কার, আমি চয়ন। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্টে জানান আপনার মতামত, and turn on the like and subscribe button. Stay tuned to গল্প চয়ন, বাংলা সাহিত্যের only audio junction, and keep that সাহিত্য mode on. Till next time, stay strong.